আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আমি মাহির শাহরিয়ার অতুই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। তো আমরা আজকে অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব। খুব একটা বিস্তর আলোচনা না করা গেলেও গুরুত্বপূর্ণ কিছু অংশ নিয়ে আজকের এই আলোচনা পর্ব শুরু করব। তো শুরু করা যাক। আজকের সবাইকে অভিনন্দন ভিডিওটা দেখার জন্য। প্রথমেই আমরা আলোচনা করেছিলাম যে খাদ্য কী এবং সুষম খাবার কী। তো সুষম খাবার আসলে এমন একটা খাবার যেই খাবারে সকল ধরনের খাবার উপাদান থাকে, তালিকাভুক্ত থাকে। আর এক্ষেত্রে আমরা একটা আদর্শ পিরামিডের উদাহরণ দিয়ে এই আলোচনা শুরু করেছিলাম। এখন দেখা যাক যে আমরা সুষম খাবারটা যে গ্রহণ করছি প্রতিদিন, সেই সুষম খাবার কিভাবে শরীরের অপাচ্য অংশ বা পাচ্য অংশ হিসেবে থেকে যায় সেই বিষয়টা, অর্থাৎ সুষম খাবারটা কিভাবে পরিপাকতন্ত্র কর্তৃক পরিপাক হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো পরিপাকতন্ত্র বলতে কি বোঝায়? আসলে পরিপাকতন্ত্র হলো যে আমরা ধরো যে একটা শর্করা জাতীয় খাবার ভাত খাইলাম, সেই ভাতটা মেটাবলিজম হইতে হবে, যেটা আমরা শরীরে কাজে লাগে এবং কাজে লাগিয়ে এনার্জি পাই। তো এই মেটাবলিজম প্রক্রিয়ার ক্ষেত্রে যে প্রথম ধাপে খাদ্যটা ভাত যেই খাচ্ছি, সেই ভাতটা আমাদের পাকস্থলীতে জমা থাকবে দীর্ঘক্ষণ সময়। তারপর ক্ষুদ্রান্ত্র এবং অন্যান্য যকৃৎ অগ্নাশয় কর্তৃক শোষিত হবে শর্করা উপাদান, যা আমাদের একসময় রক্তনালীগুলোর মাধ্যমে ব্লাড সেলগুলোতে পৌঁছে যাবে এবং ব্লাড সেলগুলো আলটিমেটলি আমাদের মাংসপেশি, হৃদকোষ সহ বিভিন্ন অঙ্গাণুতে পুষ্টি উপাদান সরবরাহ করবে। তো এটাকেই বলা হচ্ছে যে সামগ্রিক পরিপাক। এই সামগ্রিক পরিপাকের ক্ষেত্রে আমি ছোট্ট একটা উদাহরণ, যে ভাত আমরা প্রত্যেক দিন খাই, সেই ভাতটা কীভাবে পরিপাক হচ্ছে সেটা দিয়ে বুঝাই দিলাম। এটা তোমরা মনে রাখলে খুব সহজেই যে কোনো ধরনের বর্ণনামূলক বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। এবার আসা যাক যে খাদ্য পরিপাক কারা করে। খাদ্য পরিপাকে আমাদের একাধিক এই অঙ্গ প্রত্যঙ্গ অংশ নেয়। তার মধ্যে পরিপাকতন্ত্র যে গঠিত, সেই পরিপাকতন্ত্রের গঠনে সাহায্যকারী অঙ্গ প্রত্যঙ্গগুলো সব থেকে বেশি কার্যকরী ভূমিকা রাখে। তো এই কার্যকরী ভূমিকা রাখার জন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে, তার মধ্যে প্রধান যেগুলো আছে সেগুলো হলো পাকস্থলী, খাদ্যনালী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, যকৃৎ এবং অগ্নাশয়। এছাড়াও কিছু লসিকা গ্রন্থি থেকে শুরু করে লালা গ্রন্থি এবং স্বাদকোরক অংশ যেমন জিহ্বা, গলনালী বা গলার যেই নালী পাকস্থলী পর্যন্ত বিস্তৃত, এই নালীগুলো কিন্তু আমাদের খাদ্য পরিপাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করে থাকে। খাদ্য যে আমরা কি খেলাম, এটা সরাসরি খাওয়ার পরক্ষণেই যে শরীরের কাজে লাগবে এমন কোনো কথা নাই। দেখা যায় যে একটা খাবার আমরা সকালে খাইলাম, সেই খাবার শোষিত হইতে হইতে আমাদের 5 থেকে 6 ঘন্টা লেগে যায় এবং যা আমাদের রক্তের মাধ্যমে শরীরের পৌঁছায় যেতে এবং শরীরের কাজে লাগতে আরও বেশ কিছু সময় অতিবাহিত হয়। এই পরিপাকিত খাবার এবং পরিপাকের পূর্বের খাবার, এই দুইটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পরিপাকের পূর্বে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা এক জটিল খাবার,
আর পরিপাকৃত বা আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র যে খাবারটাকে হজম করালো, এই হজম করার পর যেই পরিপাকৃত খাবার, এইটা কিন্তু একটা সরল খাবার। তো শুরুতে জটিল খাবার এবং পরবর্তীতে শেষ অবধি দেখা গেল যে সরল খাবার। এই পুরো প্রসেসটা কিন্তু একটা পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্রের একটা কার্যকারিতার একটা খুবই চমৎকার উদাহরণ। তো এই পুরো পরিপাক প্রক্রিয়াটা পড়তে অনেক ইন্টারেস্টিং। আমরা যত সময় যাবে তত বিস্তারিত আলোচনা করব এবং পড়ার অর্থবহতাও বাড়বে। তো এই যে জটিল খাবারটাকে আমরা খেলাম, সেটা সরল খাবার হিসেবে আমাদের রক্তনালিকার মাধ্যমে শরীর গঠনে, মাংসপেশির গঠনে, তারপর বিশেষ করে আমাদের শক্তি দিচ্ছে, শক্তি অর্জনে যে সাহায্যকারী ভূমিকা হিসেবে কাজ করে। এইটা কিন্তু একটা মানে চমৎকার বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে কারণে আমরা অষ্টম শ্রেণীর উচ্চ মাধ্যমিক বিজ্ঞানে এই বিষয়টাকে বিজ্ঞানের ভেতর আলোচনা করছি। তাছাড়া তো আমরা এই বিষয়টাকে একটা সাধারণ রচনা বা প্রবন্ধ আকারে কোনো বাংলা সাহিত্য পাঠের গল্পে লিখে দিতে পারতাম, কিন্তু কি প্রয়োজন বিজ্ঞান বইয়ে আমাদের এই পরিপাকতন্ত্রের অধ্যায়টাকে সংযোজন করা বা সংযুক্ত করা? এইটার পেছনে যে একটা সুন্দর বিজ্ঞান বা সায়েন্স কাজ করতেছে, এটা কিন্তু যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে এটার আমরা অর্থবহতা বুঝতে পারবো। কি সেই বিজ্ঞান? সেই বিজ্ঞানটা হলো এই যে আমরা এত ভাত বা মাংস, জটিল কঠিন এবং শক্ত খাবার নিচ্ছি, সেইটা পরবর্তীতে যে আমাদের এই নাক, চুল, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দিন দিন যে বৃদ্ধি পাচ্ছে, আমার হাত বা শারীরিক বৃদ্ধি যে ত্বরান্বিত হচ্ছে, আমার এই ত্বক, ফেস, যে চামড়ার আবরণটা মসৃণ এবং উজ্জ্বল হচ্ছে, সুন্দর হচ্ছে, আমি এই যে মুখ দিয়ে বাক প্রত্যঙ্গর সাহায্যে কথা বলছি, এই কথা বলার যে শক্তি পাচ্ছি, আমার যে চোখ দিয়ে দেখছি এখন আপনাদেরকে, বা দৃষ্টিশক্তি, এই দৃষ্টিশক্তি, এত নিয়ামকগুলোর সম্ভব হয়েছে এই সরল খাদ্য উপাদান বা বলা চলে যে পুষ্টি প্রবাহের ফলে। কারণ আমাদের শরীর পুষ্টি বা ভিটামিন, খনিজ লবণ এবং অন্যান্য প্রয়োজনীয় সাপ্লিমেন্ট না পেলে বাড়তে পারে না, কর্মক্ষম হতে পারে না। সেক্ষেত্রে এই যে তারা কর্মক্ষম বা ক্যাপাবিলিটি অর্জন করতেছে, যোগ্যতা অর্জন করতেছে কাজ করার, এইটার পেছনেই কিন্তু আমাদের পরিপাকতন্ত্রের যে বিজ্ঞান, সেই পুষ্টিক বিজ্ঞান কাজ করে, বা ফুড সায়েন্স যেটাকে আমরা আরও মার্জিত ভাষায় বলে থাকি। এই ফুড সায়েন্সটা আমরা আস্তে আস্তে ডিটেইলসে আরও জানবো। তো আজকে আমি কিছু সরল খাবার উপাদান সম্পর্কে আলোচনা করি। সেগুলো হলো শর্করা, স্নেহ, আমিষ, খনিজ লবণ, ভিটামিন এবং পানি। এগুলো সরল খাবার এবং এগুলোই কিন্তু কোষে আমাদের বিভিন্ন রক্তের সাথে প্রবাহিত হয়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। আর এই সরল খাবারগুলোকে যে ভাঙতে সাহায্য করে, একটা ভাত দলা আকারে খাইলাম, সেটা ভেঙে গ্লুকোজ বা শর্করায় পরিণত হচ্ছে। এগুলোর পেছনে যে অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে সেগুলো নিয়েও কিছু আলোচনা এখানে করব। তো প্রথমেই আমরা যে গুরুত্বপূর্ণ পরিপাক নালী বা পরিপাকতন্ত্রের যেই অঙ্গ, সেটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলী বলতে আমরা বলি যে আমাদের উদর বা পেটের মধ্যে যেই
নালীটা পেঁচানো অবস্থায় থাকে, যেখানে খাওয়ার পর দীর্ঘক্ষণ একটা খাবার যে আমাদের পেটে বিরাজ করছে সেই অনুভূতিটা জাগ্রত হয়। সেই নালীটা যে পেটের ভেতর পেঁচানো সেটাকে আমরা পাকস্থলী বলি। তো এই পাকস্থলীতে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান সংরক্ষিত থাকে। কতক্ষণ? সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা। তারপর কোথায় যায় সেইটা কিন্তু একটা রহস্যের ব্যাপার এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হইতে পারে। তো এই পাকস্থলীতে যে আমরা এই দীর্ঘক্ষণ খাবার রাখতে পারি না এবং সেই খাবারগুলো কোথায় যায়, এই প্রশ্নের জটলা খুলবে এভাবে যে পাকস্থলীর পরেও কিন্তু আরও কিছু নালী পেঁচানো অবস্থায় থাকে এবং আরও কিছু অঙ্গ প্রত্যঙ্গের সাথে সেগুলো সংযুক্ত থাকে। ওই যে আমরা গরু বা খাসি যখন জবাই করি বা অন্য কোনো প্রাণী, তাদের যে নাড়ি ভুঁড়ি হিসেবে যে অংশগুলো আমরা দেখতে পাই, সেই নাড়ি ভুঁড়ি অংশগুলোর মধ্যে কিন্তু পাকস্থলীর সাথে সাথে আরও কিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম নালী থাকে, যেগুলো কিন্তু এই আমাদের পরিপাকতন্ত্রের অংশ। প্রাণীদের যেমন ওই অংশগুলো সেগুলো ওই সংশ্লিষ্ট প্রাণী গরু বা ছাগলের পরিপাকতন্ত্রের অংশ হবে, কিন্তু আমাদেরও ওই চতুষ্পদ প্রাণীর মতো একটা পরিপাকতন্ত্র আছে, সেরকমই নাড়ি ভুঁড়ি আছে এবং আমাদের ক্ষেত্রে বিষয়টা আরও জটিল তাদের থেকে। এবং আমাদের মানবদেহের পরিপাকতন্ত্র আমার জানা মতে বা বিজ্ঞানের ভাষায় সব থেকে লম্বা এবং দীর্ঘ, মানে দৈর্ঘ্যের দিক থেকে সব থেকে বৃহত্তর পরিপাকতন্ত্র হচ্ছে মানবদেহের। তো এই যে পাকস্থলী থেকে খাবার খাইলাম, এগুলো কোথায় চলে যায়? হ্যাঁ, এইটাই তো প্রশ্ন, জটলা। তো এই জটলার নিরসনে আমি বলবো যে পাকস্থলীর নিচে আরও কিছু পেঁচানো নালী থাকে, যেগুলো আমাদের ওই যে কলিজা বা যকৃৎ থাকে না, তার সাথে কিন্তু লেগে থাকে। তো এই পেঁচানো নালীগুলোর মাধ্যমে খাবার আস্তে আস্তে ভাঙতে ভাঙতে মসৃণ হতে 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 যকৃতে গিয়ে জমা হয়। আর এই পরিপাক তন্ত্রে বা পরিপাক নালীর যে নালিকাগুলো পেঁচানো থাকে, তাদের গায়ে দেখবা খাঁজ কাটা বিভিন্ন অংশ থাকে। এই খাঁজ কাটা অংশগুলো কিন্তু এই শক্ত খাবারগুলো থেকে আস্তে আস্তে খাবার উপাদানগুলো অ্যাবজর্ব করে নেয়। মানে আমরা যখন কোনো সবজি থেকে পানি অপসারণ করে নেই যে একটা প্রক্রিয়ায়, বা বলা চলে যে আম থেকে বা বিভিন্ন ফলের রস থেকে জুস বানাই, সেই রকম ওই আমাদের যে খাবার শক্ত খাবারগুলো আছে সেগুলো থেকে এই কিছু কিছু ওই খাঁজ কাটা অংশগুলো থাকে পরিপাক নালীর, যে পেঁচানো নালীর সেই খাঁজ কাটা অংশগুলো অনেক কিছু থাকে খাবারের মধ্যে, সেগুলো হচ্ছে শোষণ করে নেয়। আর এই শোষণকৃত অংশগুলো রক্তনালীর সাথে সরাসরি মিশ্রিত হয়ে যায় এবং রক্তের সাথেই মিশ্রণ বা রক্তের সাথেই খাবারগুলো মিশে গিয়ে আস্তে আস্তে আমাদের বিভিন্ন কোষ, পেশি কোষ, টিস্যু আছে সেগুলোতে চলে যায়। এই হলো এক। আর সর্বপ্রথম হচ্ছে যকৃতে গিয়ে সেগুলো জমা হবে এবং যকৃৎ থেকে আস্তে আস্তে যেই দ্বিতীয়ত যকৃৎ থেকে রক্তনালী বের হয়, সেই রক্তনালীর সাহায্যে আমরা যেই খাদ্য উপাদানগুলো আমাদের রক্তকোষে চলে যায়। তো এই হলো আমাদের পরিপাক প্রণালীর দ্বিতীয় ধাপ, যেই ধাপে পাকস্থলী বা পেট থেকে পেঁচানো নালীর মাধ্যমে খাবারগুলো ভাঙতে ভাঙতে আস্তে আস্তে যকৃতে এসে জমা হয় এবং যকৃৎ থেকে রক্তনালীর মাধ্যমে বাহিকা হয়ে আমাদের কাঙ্ক্ষিত যেই অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোতে পৌঁছে যায় এবং সেগুলোর বৃদ্ধি, সেগুলোর কার্যকারিতা ত্বরান্বিত হয়। তো এই হলো আজকের যেই পরিপাক
এর প্রক্রিয়া অভ্যন্তরীণ, মানে শরীরের ভেতরে পরিপাকটা কিভাবে ঘটে তার একটা বিশদ আলোচনা। এবং আরেকটা বিষয় অ্যাড করে নিই এখানে, যে পরিপাকে পাকস্থলীর পরে যে নালিকার মাধ্যমে যকৃতে যায়, এটা একটা মানে খুব সংক্ষেপে আমি বলেছি। এর মধ্যে আরও কিছু কমপ্লেক্স ঘটনা ঘটে থাকে, যেমন এই পরিপাক নালী যেটা আছে তার কিছু অংশকে আমরা ক্ষুদ্রান্ত্র বলি, তার কিছু অংশকে আবার বৃহদান্ত্র বলি, এবং এর সাথে অগ্নাশয় যুক্ত থাকে, যকৃৎ যুক্ত থাকে, এবং আমাদের মলদ্বার মলাশয় এই পরিপাক নালীর সাথেই যুক্ত। তো এই মলদ্বার বা মলাশয় হয়ে কিন্তু আমাদের খাদ্যের যেই অপ্রয়োজনীয় অংশটা সেটা কিন্তু অপসারণ হয়ে যায় শরীর থেকে। তো এই সামগ্রিক যে অঙ্গাণুগুলোর পরিচয়, এগুলোর সম্পর্কে আরও একটু পর বিস্তর আলোচনা করব। আপাতত খাদ্য পরিপাক সম্পর্কে জানানোর সুবিধার্থে তাদের নামগুলো তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি খাদ্য পরিপাকের যে প্রসেসটা সেটা নিয়ে আলোচনা করলাম। আশা করি পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে খাদ্য পরিপাকের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তাদের পরিচয় এবং এই টপিকটাকে আরও বিস্তরভাবে সহজভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।